রাজধানীতে ডেঙ্গু বাড়ছেই। আগস্টে এবছরের সর্বোচ্চ ৭,৫০০ আক্রান্ত। নতুন ধরন ডেনভি-3-তে দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। ১০২, ১০৩ এরকম জ্বর ছিল। যে বাচ্চা অনেক দুর্বল, আর হচ্ছে যে প্রেশার লো। প্লাটিলেট ছিল গতকালকে ১,৩৬,০০০, আজকে হচ্ছে ১,২০,০০০। প্লাটিলেট যদি অতিরিক্ত কমে যায় এবং যদি রক্তপাত শুরু হয় শরীরের বিভিন্ন জায়গা থেকে, সেক্ষেত্রে অবশ্যই সেটা কনসার্নের বিষয়। জুলাই মাসের থেকে আমাদের অগাস্ট মাসে ডেঙ্গুর পরিমাণটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানলে ফের আসতে পারে করোনার ধাক্কা। স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা যারা করছে তাদের অধিকাংশ দেশই পুনঃসংক্রমণের উদ্যোগতির দিকে মোকাবেলা করছে। সব মিলিয়ে আমরা মনে করি না যে আসলে আমরা খুবই স্বস্তিতে থাকার মতো অবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে, বলছে বিএনপি। করোনায় ব্যাপকভাবে বাড়ছে শিক্ষার্থীদের হতাশা। ১.৫ বছরে ২ শতাধিক আত্মহত্যা। পারিবারিক সংকটে আইনি জটিলতার বলি শিশুরা। মেরামত করতে দেয়া ফোন, ল্যাপটপ থেকে ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে পর্ন সাইটে। মামলায় অনীহায় অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরে। এবং মধ্য আকাশে অসুস্থ হয়েও ১২৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলট নওশাদকে ফেরানো গেল না। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। দ্রুত দেশে আনা হবে মরদেহ, জানালেন প্রতিমন্ত্রী। রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছর আগস্টেই সর্বোচ্চ ৭,৫০০ আক্রান্ত হয়েছেন, আর ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন। ডেঙ্গুর নতুন ধরন ডেনভি-3-তে দ্রুত খারাপ হচ্ছে রোগীর অবস্থা। চিকিৎসকরা বলছেন, এ ধরনের আক্রান্তদের প্ল্যাটিলেট অনেক কমে যাওয়ার পাশাপাশি রক্তক্ষরণ হওয়ায় দুর্বল হয়ে পড়ছেন রোগীরা। তোহাকান তামিমের রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগের সামনে শত শত রোগীর অপেক্ষা। ডেঙ্গুর উপসর্গ থাকায় সন্তানদের নিয়ে ছুটে এসেছেন উদ্বিগ্ন অভিভাবকরা। ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ফাঁকা নেই কোনো শয্যা। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্র একই রকম। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের তথ্য মতে মোট রোগীর ৯৫ ভাগই রাজধানীর, যাদের বেশিরভাগই ক্ষতিকর ধরন ডেনভি-3-তে আক্রান্ত হচ্ছে। প্লেটলেট দ্রুত কমে যাওয়া, রক্তক্ষরণ, রক্তচাপ হঠাৎ পড়ে যাওয়ায় রোগী দুর্বল হয়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। কালকে রাত্রে ৮, ৮:৩০ পর থেকে জ্বর আর কি, আপনার ১০২, ১০৩ এরকম জ্বর ছিল। প্লাটিলেট ছিল গতকালকে ১,৩৬,০০০, আজকে হচ্ছে ১,২০,০০০। মানে আস্তে আস্তে কমতেছে। বাচ্চা অনেক দুর্বল, আর হচ্ছে যে প্রেশার লো, খাওয়া দাওয়া করছে না। প্রেশার কমে যেতে থাকে, প্রস্রাব কমে যায়, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। রোগী অনেক বেশি, ২০১৯-এর মতোই আরও বেশি খারাপ হয়েছে। আর ডেঙ্গুতে যে সমস্যাটা হয় যে বাচ্চারা একটু বেশি খারাপ হয়ে যায় বড়দের চেয়ে। চিকিৎসকরা বলছেন ২০১৯ সালের চেয়েও এবার ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। জ্বর, বমি বা অন্য উপসর্গ ৩ দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ তাদের। জুলাই মাসের থেকে আমাদের অগাস্ট মাসে ডেঙ্গুর পরিমাণটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। আমাদের ইমার্জেন্সি, আমাদের বহির্বিভাগে, আউটডোরে কমপক্ষে ৪০ থেকে ৫০টা রোগী আমরা ডেঙ্গু পাচ্ছি। জ্বর থাকে অথবা বমি অথবা কালো পায়খানা আরম্ভ হয়, পেটে ব্যথা থাকে, আপনারা অবশ্যই অতি সত্বর নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। নগরবাসীকে সচেতন থাকার তাগিদ চিকিৎসকদের। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনায় মৃত্যু ও শনাক্তের হার এখন সহনীয়। ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন ৯৪ জন, শনাক্ত হয়েছেন ৩,৭২৪ জন। করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও স্বস্তির কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভাইরাস কিংবা মানুষের আচরণ পরিবর্তনে আবারও দেখা দিতে পারে সংক্রমণের ঊর্ধ্বগতি। তাই দরকার জীবনযাপনে কৌশলগত পরিবর্তন। এদিকে স্বাস্থ্য বিভাগও গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। সপ্তাহখানেক হলো দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিম্নমুখী। সংক্রমণের হারের পাশাপাশি কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। তবে ক্রমহ্রাসমান এই ধারাকে স্থায়ী সমাধান মানছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, বেশিরভাগ মানুষকে টিকার আওতায় এনেও পরিস্থিতি বাগে আনতে পারেনি ইউরোপ আমেরিকার অনেক দেশ। তাই ভাইরাসের আচরণ পরিবর্তনে
আসতে পারে সংক্রমণের পরিবর্তন। এছাড়া মানুষের আচরণ এই ভাইরাসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, তাই দরকার জীবনধারার পরিবর্তন আনার, না হলে আবারও বদলে যেতে পারে দৃশ্যপট। 2 ডোজ ভ্যাকসিনেট করে যখন নাকি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা যারা করছে তাদের অধিকাংশ দেশই আবার পুনঃসংক্রমণের ঊর্ধ্বগতির দিকে মোকাবেলা করছে। সব মিলিয়ে আমরা মনে করি না যে আসলে আমরা খুবই স্বস্তিতে থাকার মতো অবস্থা। অনেকে মনে করছে যে আসলে এই ভাইরাসটিকে তো আসলে আমরা কখনোই নির্মূল করতে পারবো না, অতএব এটার সঙ্গে এক ধরনের সহাবস্থানের অবস্থায় যেতে হবে, অর্থাৎ কৌশলগত কিছু পরিবর্তনও করতে হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে সবার আগে দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। তবে সংক্রমণ ও প্রাণহানি কমাতে ভ্যাকসিনেশন কার্যক্রমেরও আরও গতি আনার কথা বলছে উভয় পক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের মধ্যে 7 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা থাকলেও সে অনুযায়ী এগোচ্ছে না টিকাদান কার্যক্রম। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজন দৈনিক 5 লাখের বেশি প্রথম ডোজ প্রয়োগ, কিন্তু টিকা দেওয়া হচ্ছে অর্ধেকেরও কম। স্বাস্থ্য বিভাগ বলছে প্রাপ্যতা নিশ্চিত হলে বাড়ানো যাবে সক্ষমতা। সেক্ষেত্রে চীন ও কোভ্যাক্স নির্ভরতার বাইরে টিকার বহুমুখী উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। চলতি বছরই অন্তত 7 কোটি মানুষকে কোভিড টিকা দেওয়ার কথা বারবারই বলা হচ্ছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত 2 কোটি মানুষকে আনা যায়নি টিকার আওতায়। এর মধ্যে 2 ডোজ পেয়েছেন 80 লাখেরও কম। লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে 5 কোটির বেশি মানুষের টিকাদান, যা পূরণে এখন থেকে প্রতিদিন কেবল প্রথম ডোজই দিতে হবে 5 লাখের বেশি মানুষকে। বর্তমানে যে সংখ্যা 2 থেকে 2.5 লাখ। সেক্ষেত্রে টিকা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে গণটিকা কার্যক্রমে প্রমাণিত হয়েছে ব্যাপক হারে টিকাদানের সক্ষমতা। প্রতিদিন প্রায় 1 কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের আছে এবং সেটি প্রস্তুতিও ছিল। প্রধান সমস্যা হচ্ছে টিকার প্রাপ্যতা। আমরা যদি টিকা সময় মতো পাই নিশ্চয়ই করা যাবে। এটা কিন্তু অভিজ্ঞতা এবং এটার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলো আছে, কাজে টিকাদান কেন্দ্র বাড়ানোর কোনো সমস্যা নেই। বিপুল সংখ্যক মানুষ টিকার বাইরে থাকলেও দেশে এখন মজুদ 70 লাখেরও কম টিকা। বর্তমানে টিকা সরবরাহ অনেকটাই কোভ্যাক্স আর চীন নির্ভর। কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিটা নিয়ে আমাদের এই টিকা সংগ্রহে কৌশলী হতে হবে। দ্বিতীয়ত আমাদের ব্যবস্থাপনাটা ভালো হতে হবে, এখানে যেন শৃঙ্খলা থাকে, সুপারভিশন মনিটরিং ঠিকমতো থাকে। গ্রাম কিংবা শহর সবখানে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম এখন সিনোফার্ম নির্ভর। দেশে 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত 2 ডোজ টিকার আওতায় এসেছেন 4% মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে আওয়ামী লীগ টানাহেঁচড়া করছে না, বরং ইতিহাসের সত্যকে উন্মোচন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়ার সমাধিতে লাশ থাকার সত্যতা প্রমাণ করতে হলে ডিএনএ টেস্ট করাতে হবে বিএনপিকে। এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থিতিশীল পরিস্থিতিতেও বিএনপি জিয়ার কবর নিয়ে ইস্যু তৈরি করছে। গেল কদিন ধরেই রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ না থাকার ইস্যু। বিষয়টি নিয়ে একাট্টা আওয়ামী লীগ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, সেখানে জিয়াউর রহমানের মরদেহ নেই। ইতিহাসের এই সত্য নিয়ে টানা হ্যাচড়া নয়, সঠিক তথ্য উন্মোচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। ইতিহাসের স্বার্থেই সেটা কার কবর সেটা নির্ধারিত হওয়া উচিত। মানে যদি কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন, যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাও। এদিকে মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, রাজনৈতিক ফায়দা লুটতেই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকার ইস্যুতে মিথ্যাচার করছে বিএনপি। মার্কিন গোয়েন্দা অধিদপ্তর রিপোর্ট দিয়েছিল জিয়া রহমানের মৃত্যুর পর তাকে গান পাউডার দিয়ে চট্টগ্রামে রামুনিয়াতে পুড়িয়ে ফেলা হয়েছিল।
কামরাঙ্গীর চরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ফেরাতে বিএনপি জামাতকে বাদ দেওয়ার বিকল্প নেই। আমাদের শেখ হাসিনাকে হত্যার জন্য তারা যেভাবে তাড়া করে ফিরছে, এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে যতদিন পর্যন্ত প্রতিহত করা না যাবে, অপসারণ করা না যাবে বিএনপি জামাত এই অপশক্তিকে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শক্তি ফিরে আসবে না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি জিয়াউর রহমানের লাশ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। জেনারেল এরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো উনি কখনো বলেননি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তাঁর লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে? পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের স্থিতি নষ্ট করতে তুচ্ছ ইস্যুতে শিক্ষাঙ্গন উত্তপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার সবকিছু ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, বর্তমান সরকারকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেমন সরকার, কেমন রাষ্ট্র, কেমন দেশ আমরা বানালাম, যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, যাদের কোনো হদিশ খুঁজে পাওয়া যাবে না, এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে, সরকার তার কোনো জবাব দেবে না। মানবতার বিরুদ্ধে এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। আজকে সেই অপরাধে এই সরকার দুষ্ট হয়েছে। খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার আজকে তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে, অবৈধভাবে তারা আজকে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সন্ধ্যার সময় আরও থাকছে। গীতাযজ্ঞ আর সমবেত প্রার্থনায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন, মন্দিরে মন্দিরে প্রসাদ বিতরণ, মহামারী মুক্ত বিশ্ব কামনা। দীর্ঘ 17 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় নানা কারণে আত্মহত্যার পথে পা বাড়িয়েছেন 201 জন শিক্ষার্থী। অনেকেই ভুগছেন মানসিক যন্ত্রণায়। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, সনদ ও ফল নির্ভর শিক্ষা ব্যবস্থা সামাজিকীকরণে কোনো ভূমিকা রাখতে পারছে না বলেই ভয়াবহ সিদ্ধান্ত নিচ্ছেন শিক্ষার্থীরা। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কাউন্সেলিং করার পরামর্শ মনোবিজ্ঞানীদের। বিস্তারিত জানাচ্ছেন শাকির আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব। চলতি বছর তার চাকরিতে প্রবেশের কথা থাকলেও এখনো শেষ হয়নি শিক্ষা জীবন। মানসিক চাপ এত বেশি হয়ে যায় যে ক্যারিয়ার গোছানো সম্ভব হয়ে ওঠে না। একাডেমিক যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে ফোকাস করতে পারি না। অতিমারি কোভিড-19-এর কারণে 2020 সালের মার্চ থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। তাই অনেকেই ভুগছে ভয়াবহ মানসিক সমস্যায়। অনলাইনে কথা আর সরাসরি কথা বলার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এর ফলে কিন্তু আমাদের মানসিকভাবে বিপর্যয়গ্রস্ত হচ্ছি আমরা সকলে। আত্মহত্যার পথেও পা বাড়াচ্ছেন অনেক শিক্ষার্থী। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের হিসাব বলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত 17 মাসে 201 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীই বেশি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণে কোনো ভূমিকা রাখতে পারছে না বলে শিক্ষার্থীরা আত্মঘাতী হচ্ছেন। এখন শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? শিক্ষার্থীরা যাতে সঠিক পথে থাকে, লেখাপড়াকে আনন্দদায়ক করা লাগবে, এটা হলো ইন জেনারেল। আর শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কাউন্সেলিং চালুর পরামর্শ মনোবিজ্ঞানীদের। এই সময়টাতে আমরা যদি ভার্চুয়ালি হলেও যদি আমরা বন্ধু বান্ধবের সাথে একটু কানেক্টেড থাকি, তাহলে কিন্তু এটা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হতে পারে। দ্রুত সময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সকলে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিচ্ছেদের পর সন্তান নিয়ে বাড়ছে আইনি জটিলতা, এতে ভুক্তভোগী হচ্ছেন শিশুরা। আইনজীবীদের পরামর্শ, বিচ্ছেদের সিদ্ধান্তের আগেই এ নিয়ে সুরাহা হওয়া উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন, বিচ্ছেদেই প্রভাব পড়ে সন্তানদের ওপর। এরপর আবার সন্তানের অভিভাবকত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে সামাজিকীকরণে দীর্ঘমেয়াদে ক্ষত তৈরি করে। আফজাল হোসেনের রিপোর্ট।
পারিবারিক নানা টানাপোড়েনে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতেই পারে। দুজনের আলাদা থাকার এই প্রক্রিয়া বেশিরভাগ সময়ই হয় না সমঝোতার ভিত্তিতে। শুরু হয় কলহ, যার 90% গড়ায় আদালতে। আর যদি সন্তান থাকে, তা নিয়ে শুরু হয় নির্মম আইনি লড়াই। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শিশুরা। সন্তান নিয়ে জাপান বাংলাদেশের দুই নাগরিকের আইনি যুদ্ধের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ ভারতের দুই নাগরিক দম্পতির সন্তান ইস্যু। দুটি ক্ষেত্রেই সন্তানরা কার কাছে থাকবে তা নিয়ে টানা হেঁচড়া করতে দেখা গেছে। আইনজীবীরা বলছেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও এসব বিষয়ে দুজনকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বিচ্ছেদের আগে সন্তানরা কার কাছে থাকবে তারও ফয়সালা হওয়া উচিত। এই ছাড় দেওয়ার সাইকোলজিটা আমাদের নতুন যুগের লোকজনের নাই। দে থিঙ্ক যে এটা, আমি কাকে যেন সেদিন বলছি যে তুমি ভাবছো যে একে ডিভোর্স দিয়ে ভালো থাকবা, সেকেন্ড ম্যারেজ ইজ নেভার এ গুড ম্যারেজ। এটা আসলে লিগ্যাল সলিউশন থেকে প্র্যাকটিক্যাল সলিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আসলে এফেক্ট তো আসলে বাচ্চারাই হচ্ছে এবং তারা তো আসলে ডিসাইডও করতে পারে না, বুঝতেও পারে না কোথায় যাবে, কি করবে। কিন্তু এটা যদি এমিকেবলি সেটেল করা যেত তাহলে সুবিধা হতো। আসলে কার কাছে থাকবে এটা কিন্তু মানুষ টু মানুষ ভ্যারি করে, যেটা আসলে কোর্ট ছাড়া নির্ণয় করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সমাজবিজ্ঞানীরা বলছেন, স্বামী স্ত্রীর কলহের বলি হয় সন্তানরা। প্রভাব পড়ে সামাজিকীকরণ প্রক্রিয়া সহ মনস্তত্ত্বে। তার ভিতরে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ ডেভেলপ করে। সে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে, তার সংস্কৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলার সংখ্যাও। গত বছর পারিবারিক আদালতে মামলা হয়েছে 8,500। এবছর এ সংখ্যা আরও বেড়েছে বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মধ্য আকাশে অসুস্থ হয়ে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। শিগগিরই তার মরদেহ দেশে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয় পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG022 ফ্লাইটটি ভারতের নাগপুরের BR আম্বেদকর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় 124টি প্রাণ। সেদিন রাতেই বিশেষ একটি দল পাঠিয়ে একই বিমানে করে ভারতের নাগপুর থেকে সব যাত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিকে শুক্রবার বিমানটি জরুরি অবতরণের পরপরই পাইলটকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এর 3 দিন পর সোমবার তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চালানো অবস্থায় উনি স্ট্রোক করছে। বিমান এখানে ইমার্জেন্সি ল্যান্ড করলো নাগপুরে, তারপরে ওনাকে চিকিৎসার জন্য নেওয়া হইলো। ওই সময় থেকে উনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। না হবে ডেফিনেটলি, এরপর হিসাবে আনতে হয় বিমানটা। আর উনি বিমানের ক্যাপ্টেন ছিলেন, ডেফিনেটলি যত প্রায়োরিটি দিয়ে ইয়ে করা, বিমানের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে ইয়ে করে নিয়ে আসা, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে এখানে আমাদের পক্ষ থেকে, যেহেতু দায়িত্ব পালনরত অবস্থা মারা গেছে। এর আগে 2016 সালে বিমান উড্ডয়নের সময় ত্রুটি দেখা দিলে ক্যাপ্টেন নওশাদ 149 জন যাত্রী বোঝাই বিমানটি দক্ষতার সঙ্গে অবতরণ করান। সেই সময় আন্তর্জাতিক মহলে সুনাম করেছিলেন তিনি। অন্যদিকে বিশেষ অনুমতি নিয়ে দ্রুত তার লাশ দেশে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ সালাহিন। সময় সংবাদ, ঢাকা। প্রতারণার জাল ছড়ানো ইন্টারনেট দুনিয়ায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারকের সংখ্যা, বদলাচ্ছে ধরন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে ওঁত পেতে থাকা প্রতারকরা নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের। এও প্রতিপন্ন করা হচ্ছে সামাজিকভাবে। পুলিশ বলছে, এই ধরনের ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতে অনীহা প্রকাশ করায় অনেক সময় অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। বুলবুল রেজার রিপোর্ট। একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করেন আহমেদুল কবির। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ইমো নম্বর হ্যাক করে তার অসুস্থতার কথা বলে আত্মীয় স্বজন এবং ক্লায়েন্টদের কাছ থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছেন লাখ টাকা। আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাছে ঠিক কণ্ঠটাকে অবিকল নকল করে টাকা চায়। এর মধ্যে আমাদের 3 জন ক্লায়েন্ট বিকাশ নাম্বার দিছে, ওই বিকাশ নাম্বারগুলোতে টাকা দিয়ে দিছে। এই ঘটনায় নাটোরের লালপুর থেকে ডিপ্লোমা প্রকৌশলী পলাশ এবং মুদি দোকানদার সাব্বিরকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তদন্তে পুলিশ জানতে পারে দুজনই তাদের পেশা পরিবর্তন করে এখন যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে আসছে।
চঞ্চল সাহা রাজধানীর কলাবাগান এলাকায় তার ইলেকট্রনিক ডিভাইস মেরামতের দোকান রয়েছে। একটি বিদেশি দূতাবাসের এক নারী কর্মকর্তা ল্যাপটপ ঠিক করতে দেন তার দোকানে। ল্যাপটপে থাকা ব্যক্তিগত ভিডিও ও ছবি চঞ্চল বিক্রি করে দেন পর্ন সাইটে। সে আমাকে হুমকি দিচ্ছিল যে আপনি টাকা দেন আমাকে, নাহলে এই নিউজগুলো কিন্তু পেপারে করে দিব, আপনার অফিসে সবাইকে জানিয়ে দিব। পুলিশ বলছে গ্রাহকের ডিভাইসে থাকা ব্যক্তিগত ভিডিও নিজের দখলে নিয়ে তাদের ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরেই প্রতারণা করে আসছিল সে। পুলিশের তথ্য মতে সারা দেশে অনলাইনে বিভিন্ন অভিযোগে 2015 থেকে 2019 সাল পর্যন্ত মামলা হয়েছে 5000-এরও বেশি। আপনার ব্যক্তিগত ডিভাইসে ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত ছবি, ভিডিও এগুলি রেখে আপনারা কখনো মেরামত করতে দিবেন না। জিমেইল, গুগল ড্রাইভ অথবা ফেসবুক মেসেঞ্জার এগুলি যখন আপনারা ইউজের শেষে আপনারা সাইন আউট করবেন। এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। গীতাযজ্ঞ আর ধর্মীয় সঙ্গীতে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করলেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দিরে মন্দিরে চলে প্রসাদ বিতরণ। এ সময় করোনা মহামারী মুক্ত বিশ্বের প্রার্থনা করেন পুণ্যার্থীরা। কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন ভক্তকুল। গীতাযজ্ঞে শুরু হয় অনুষ্ঠানমালা। এরপর একে একে অগ্নিযজ্ঞ, সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর সবশেষ প্রসাদ বিতরণ। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই পৃথিবীতে বারবার শ্রীকৃষ্ণের আবির্ভাব, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। যখনই যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখনই তিনি আবির্ভূত হবেন। অধর্ম আর দুর্জনের বিনাশ করেন শ্রীকৃষ্ণ। এবার তাই ভক্তদের চাওয়া দূর হোক মহামারী। ভগবানের কাছে আজকে অনেক প্রার্থনা করতেছি আজকে আমাদের দেশের যাতে এই মহামারীটা চলে যায়। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ধারাটা রয়েছে সেটি যেন অব্যাহত থাকে। এই সংগ্রহণ থেকে ভগবান আমাদের রক্ষা করেন, এটি আজকের দিনে এই জন্মাষ্টমীতে আমাদের সকলে প্রার্থনা। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়। নেই ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। প্রায় 5200 বছর আগে ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। একদিন বিরতির পর মিরপুরে আবারও অনুশীলনে ফিরেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কোয়ারেন্টিন শেষে আজ তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে তারা। প্রতিদিনের মতোই মাঠে এসে শুরুতেই হালকা ওয়ার্ম আপ করেন সবাই। এ সময় পোকনেলের অধীনে দিনের কার্যতালিকা চূড়ান্ত করেন কোচিং স্টাফরা। পরে কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা। মূল মাঠে উইকেটের আশপাশে ফিল্ডিং এবং ক্যাচিং প্র্যাকটিস করলেও এতদিনে নেট করার অনুমতি ছিল না সফরকারীদের। তবে আজ মূল মাঠে ব্যাটিং বোলিং করেছেন তারা। সেখানে স্লো এবং স্পিন বোলারদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেন ব্যাটসম্যানরা। এখানকার আবহাওয়া একেবারে ভিন্ন। প্রচন্ড গরমে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি জোরে বল করতে, কিন্তু বাংলাদেশের উইকেট একেবারে আলাদা। এখানে স্লোয়ার আর কাটারে মনোযোগ দিতে হবে। চেষ্টা করছি, বোলিং কোচ আমাকে সাহায্য করছে। এখানকার অভিজ্ঞতা সামনের দিনে আমার কাজে আসবে। বাই বাবল নিয়ে এখন আর কোনো সমস্যা নেই। দেশেও একই রকম ভাবে বন্দী ছিলাম, এখানেও একই অবস্থা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে ডেঙ্গু বাড়ছেই। আগস্টে এবছরের সর্বোচ্চ ৭,৫০০ আক্রান্ত। নতুন ধরন ডেনভি 3-তে দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে, বলছে বিএনপি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।